নমস্কার বন্ধুরা, লেখায় কথায় মুকুতা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। আমি আজকে আমার পরবর্তী গল্প নিয়ে চলে এসেছি। আমার আজকের গল্পের নাম হলো ইচ্ছে চিঠি। ক্লাস 10-এর পরীক্ষার পর ত্রিনা আর তার ছোটবেলার বন্ধু লহমা বেড়াতে এসেছে ত্রিনার মামার বাড়িতে। বাড়ি বললে ভুল হয়, প্রাসাদ। তবে এখন আর জৌলুস নেই। ত্রিনার দাদুর দাদু ছিলেন এই জগৎপুর গ্রামের জমিদার। এই বাড়ি তখনকারই তৈরি। বাড়ির পিছনের অংশ এখন আর বাসযোগ্যও নেই। ত্রিনার 3 মামা তাদের পরিবার নিয়ে এই বাড়িতেই থাকেন। এখানে এলে 3 মামাতো ভাই আর 2 মামাতো বোনের সাথে সারা দিন খেলে খেলে কি আনন্দে যে দিনগুলো কাটে ত্রিনার। তাই স্কুলের ছুটি থাকলেই কলকাতার ইট কাঠ পাথরের পরিবেশ ছেড়ে মামার বাড়িতে চলে আসতেই ভালোবাসে ত্রিনা। যদিও গত 3 বছর পড়াশোনার চাপে আর বাড়ির কিছু অসুবিধের জন্য ত্রিনা জগৎপুর আসেনি। কলকাতা থেকে প্রায় ঘন্টা 5-এর পথ। চাইলেই সবসময় বাবা মা ওকে নিয়ে আসতে পারেন না। তাছাড়া ওর বাবার অফিসে কাজের চাপও বেশি, ফলে ছুটি পাওয়াটাও সমস্যা হয়। মামার বাড়ির গল্প ত্রিনা সব সময় বলে ওর বন্ধুদের। আর লহমা তো ওর সাথে সেই ক্লাস 5 থেকে পড়ছে। দুজনের বন্ধুত্ব খুব জোরদার। এইবারের পরীক্ষা শেষ হতেই ত্রিনা ওর বাবা মার কাছে বায়না জুড়েছিল কিছুদিন জগৎপুরে এসে থাকবে বলে, সঙ্গে লহমাকেও নিয়ে আসার বায়না। লহমার বাবা মাকে সে আগে থেকেই রাজি করিয়েছিল। তারপর ত্রিনার বাবা শেষমেশ উদ্যোগ নিলেন। জগৎপুরে তো মোবাইল প্রায় চলেই না। ল্যান্ডলাইন যদি বা চলে, তাও বেশিরভাগ সময় লাইন কাটা থাকে। ফোনে যোগাযোগ করা তাই বেশ সমস্যা। তবুও 2 দিনের চেষ্টায় ত্রিনার বাবা তার বড় মামা সুদেব বাবুর সাথে যোগাযোগ করতে পারলেন। ত্রিনার মামা মামিমারা প্রত্যেকেই খুব খুশি হলেন। ত্রিনা আসবে আর ওর বন্ধু আসবে শুনে তার মামাতো ভাই বোনেরা তো দিন গুনতে শুরু করেছিল। জগৎপুরে আসতেই ওর মামাতো ভাই প্রত্যয় বলল, শোন না দিদি ভাই, আমাদের কাছে না একটা ম্যাজিক আছে। তোর যদি কোনো ইচ্ছে হয় সেটা তুই একটা চিঠিতে লিখে প্লেন বানিয়ে উড়িয়ে দিস। কদিনের মধ্যেই দেখবি তাহলে তোর সেই ইচ্ছেটা পূর্ণ হয়ে যাচ্ছে। ত্রিনা আর লহমা ঘটনা শুনে তো দুজনেই অবাক। এ আবার কেমন কথা? এইভাবে ইচ্ছে পূরণ হয় নাকি? ওরা তো বিশ্বাস করছে না। সেই দেখে ওর আর এক মামাতো ভাই প্রতীক বলল, দেখো লহমা দিদি, চাইলে তোমরাও পরীক্ষা করে দেখতে পারো। এই তো গত সপ্তাহতেই আমি এই ব্যাটারি লাগানো পিয়ানোটা পেয়েছি, ইচ্ছে চিঠি উড়িয়ে। বলেই পিয়ানোতে টুংটাং সুর বাজাতে শুরু করে দিল। ত্রিনা আর লহমা মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। তারপর লহমা জিজ্ঞাসা করলো, আচ্ছা প্রতীক, তার মানে তুমি বলছো একটা চিঠিতে তোমার এই পিয়ানো কেনার ইচ্ছের কথাটা লিখে সেই চিঠিটা দিয়ে মুড়ে একটা প্লেন বানিয়ে এই ঘরে উড়িয়ে দিয়েছিলে, আর তারপরেই তোমার কাছে এই পিয়ানোটা এসে হাজির? কি করে এলো, মানে কোথায় রাখা ছিল পিয়ানোটা? এবার ত্রিনার 2 মামাতো বোন বৃষ্টি আর তিস্তা বোঝানোর জন্য এগিয়ে এলো। দুজনেই ক্লাস 5। বৃষ্টি এসে বলল, সবটা বুঝতে হলে আগে তোমাকে উত্তরের বারান্দায় যেতে হবে, চলো চলো। ত্রিনা আর লহমাকে টানতে টানতে বাড়ির পিছন দিকটায় নিয়ে এলো ওরা। এই অংশটা একেবারেই ভেঙে চুরে গেছে। পলেস্তারা খসে পড়েছে জায়গায় জায়গায়। দেওয়ালে প্রচুর ফাটল, মেঝেতেও ফাটল ধরেছে। জানলার পাল্লা নেই সব কটা। দোতলার বারান্দা থেকে ত্রিনা আর লহমা তাকালো নিচে। বাড়ির পিছনের পাঁচিলটা দেখা যাচ্ছে, সেটাও অনেক জায়গাতেই ধসে গেছে। এখন সেটা নামেই পাঁচিল। এই অংশের একতলায় এখন আর কেউ যায় না। একতলার জানলাগুলোর সবকটা পাল্লাই ভেঙে ঝুলছে। একতলা দোতলা সব ঘরগুলোর শুধু এখন কাঠামোটুকুই যা বর্তমান। ত্রিনার মামার বাড়ির সামনের অংশটুকুতে একতলা আর দোতলা মিলিয়ে প্রায় 8খানা ঘর ব্যবহার করে ওর মামা মামিমা। সেই অংশটুকু তারা ঘিরে নিয়ে সারিয়ে নিয়েছে।
উত্তরের এই পরিত্যক্ত অংশটায় তৃণা ছোটবেলায় এসেছে অনেকবার। এখানে ওরা ছোটরা মিলে লুকোচুরি খেলতো, কিন্তু এই বারান্দাটায় এখন কেন নিয়ে এলো সেটা বুঝতে পারছে না। বৃষ্টি বলল, এই যে এই বারান্দা দিয়ে প্লেনটা ওড়াতে হয়, তবেই ইচ্ছে পূরণ হয়। তিস্তা বলল, যে কোনো ইচ্ছে মতো জিনিসের কথা লিখে তুমিও একটা ইচ্ছে চিঠি উড়িয়ে দাও দিদিভাই, দেখবে বাড়ি যাওয়ার আগেই তোমার জিনিস ওই যে নিচের ঘরটায় রাখা থাকবে। একতলার ঘরে জানলার নিচে সব কটা গিফট আমরা ওখান থেকেই পেয়েছি। তৃণার মামাতো ভাই প্রত্যুষ এদের মধ্যে সবচেয়ে বড়। ও ক্লাস 9-এ পড়ে। বলল, প্রমাণ পেতে চাইলে আজকে বিকেলে ইচ্ছে চিঠি উড়িয়ে দিস তৃণা দিদি। কয়েক মাস আগে আমিও জানিস তো পুরো একটা ক্রিকেট কিট পেয়েছি ইচ্ছে চিঠি উড়িয়ে। তৃণা বলল, আর মামা মামিমা জানতে চাইলো না কি করে তোর কাছে ওই ক্রিকেট কিট এলো? আমি বলেছি আমি স্কুল থেকে গিফট পেয়েছি। সত্যিটা কি কখনো বলা যায় নাকি? এই তো কয়েক মাস আগে প্রতীক ওর সুপারম্যান আঁকা একটা পেন্সিল বক্সের কথা ইচ্ছে চিঠিতে লিখে উড়িয়ে দিয়েছিল। তারপরে ছোট কাকাইকে বলেও দিয়েছিল, এখনও অবধি ওর ওই সুপারম্যান আঁকা পেন্সিল বক্স আসেইনি। অথচ তার পরের মাসে তিস্তার জন্মদিন ছিল বলে তিস্তা হলুদ রঙের একটা ফ্রক চেয়ে ইচ্ছে চিঠি উড়িয়েছিল। 3 দিনের মধ্যে গিফট বক্সে মুড়ে ওর একটা জামা এসে গেছিল। যদিও জামাটা ওর এখন একটু বড়ই হয়েছে, তাই বাড়ির বড়দের কাউকে কিছুই বলেনি জামার কথা। লহমা বলল, তার মানে এতদিনে তোমরা এইভাবে ইচ্ছে চিঠি উড়িয়ে অনেক উপহার পেয়েছো? প্রত্যুষ উত্তর দিল, সবাই মোটামুটি একটা করে উপহার তো পেয়েছি। শুধু বৃষ্টি আর তিস্তাও মনে হয় 2টো উপহার পেয়েছে, আর প্রতীকের একটা উপহার আসেনি। তৃণা তখন বলল, আচ্ছা কতদিন ধরে চলছে বলতো এই কাণ্ড? প্রত্যয় বলল, হ্যাঁ সে তো প্রায় বছরখানেক হলো রে দিদিভাই। আমিই তো প্রথমবার গিফট পেয়েছি। কি হয়েছিল বলতো? আমার না অনেক দিন ধরেই একটা গোয়েন্দা গল্পের বই কিনতে খুব ইচ্ছে হচ্ছিল। আমি অনেকবার বাবা মার কাছে চেয়েছি বইটা, কিন্তু বাবা মা প্রত্যেকবারই বলতো এখন নয়, অ্যানুয়াল পরীক্ষা শেষ হোক তারপর কিনে দেব। আমার তাই খুব মন খারাপ হচ্ছিল। একদিনকে খুব দুঃখ করে এই ঘরটায় বসে খেলছিলাম, আর ওই বইটার কথা একটা কাগজে আমি লিখছিলাম। তারপর খেলতে খেলতে কখন যেন প্লেন বানিয়ে এই দিক ওই দিক ওড়াচ্ছিলাম। তারপর ওই প্লেনটা উড়ে বারান্দা দিয়ে বাইরে বেরিয়ে গেল। তারপর আমি ঘরে চলে গেছিলাম। এর প্রায় 4 দিন পরে আমি একতলার ঘরটায় যখন গেছি, গিয়ে দেখি একটা গিফট প্যাক করে রাখা রয়েছে, চৌকো মতন গিফট রাখা। খুলে দেখি ওটা তো সেই গোয়েন্দা বইটা যেটা আমি কিনতে চেয়েছিলাম। তখনই দাদাকে দেখালাম গিয়ে, আর চিঠি ওড়ানোর কথাটাও বললাম। প্রত্যুষ বলল, হ্যাঁ ওর কাছে শুনে সেই দিনই আমরা সবাই কিছু না কিছু লিখে প্লেন উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু সেই দিনের লেখা কোনো উপহারই আসেনি। তার প্রায় 2 সপ্তাহ পরে আমি তিস্তাকে বলেছিলাম আবার একটা চিঠি লিখে উড়িয়ে দিতে। ও একটু কথা বলা পুতুল ভালোবাসে। সেই পুতুলের কথা লিখেই একটা চিঠি প্লেন বানিয়ে ও এই বারান্দা দিয়ে উড়িয়ে দিয়েছিল। সপ্তাহখানেক পরে একতলার ঘরে গিফট কাগজে মোড়া একটা ব্যাটারি লাগানো পুতুল পেয়ে গেছিল তিস্তা। তৃণা বলল, আমি তো যত শুনছি পুরো ম্যাজিক মনে হচ্ছে। সত্যি সত্যি ইচ্ছে চিঠিতে যা লিখে দিচ্ছিস সেটাই চলে আসছে। অবাক কাণ্ড। লহমার কিন্তু একটু একটু সন্দেহ রয়েই গেল। বলল, কিন্তু কেউ না কেউ তো জিনিসগুলো রাখছে ওই ঘরে। এই বাড়ির বড়দের মধ্যেই কেউ হবে। প্রতীক আবার বলল, না গো লহমা দিদি, আমরা এই ইচ্ছেগুলোর কথা, ইচ্ছে চিঠি লেখার কথা বা ওড়ানোর কথা আর পরে গিফট পাওয়ার কথা কোনো কিছুই বাড়ির বড়দের বলি না। তাহলে তো ম্যাজিক আর হবে না, আর আমরাও আর গিফট পাবো না। প্রত্যুষ বলল, হ্যাঁ, আর তাছাড়া ওই যে দেখ পাঁচিলটা, ওই অবধিই তো আমাদের বাড়ি। পাঁচিলের ওপাশে যে জঙ্গল মতন জমিটা আর ওই যে ভাঙা বাড়ি, ওই জমিটা তো ওদের। ওই বাড়ির কেউ এখন এখানে থাকে না, সবাই বিদেশে থাকে। কিছু বছর আগে অবধিও ওরা এসেছিল,
থাকতো ওই বাড়িতে, কিন্তু এখন আর কেউ থাকে না। ওই জমিতে কেউ যায় না, বাড়িটাও বন্ধ। এবার এই বাড়ির বড়রা কেউ ওখানে গিয়ে কি করে চিঠি পড়বে বলতো? আর তাছাড়া এই বাড়ির পিছন দিকে বড়রা তো কেউ কখনো আসেও না, ওরা জানতেও পারে না যে আমরা কখন এখানে খেলতে আসি, কি করি। তৃণা শুধুই অবাক হয়ে যাচ্ছে, বলল, তার মানে সত্যি সত্যি ম্যাজিক হয়। আমিও আজকে একটা ইচ্ছে চিঠি লিখব, কি বলিস লহমা? লহমা বলল, আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না, তুই না হয় পরীক্ষা করেই দেখ। দিন চারেক পরে উত্তর দিকের জানলা ভাঙা একতলার ঘরটায় গিয়ে তৃণা চমকে উঠল। গিফট প্যাক করা একটা বাক্স। তাড়াতাড়ি সেটা খুলে দেখল, এই তো সেই ঘড়ি, স্মার্ট ওয়াচ। এটাই তো ইচ্ছে চিঠিতে লিখেছিল তৃণা। ঘড়িটা নিয়েই লহমার কাছে ছুটল। লহমা ঘড়িটা দেখে বলল, খুব ভালো হয়েছে, যার কাছ থেকে উপহার পেলি তাকে থ্যাংক ইউ বলবি তো? তৃণা অবাক, মানে কে দিয়েছে ঘড়িটা আমাকে? লহমা বলল, তোর সব ভাই বোনদের বলিস আজকে সন্ধ্যের পর সবাই মিলে যাব এক জায়গায়। সন্ধেবেলা 7 জনের দল বাড়ি থেকে বেরিয়ে চুপি চুপি রাস্তা দিয়ে ঘুরে ঘুরে বাড়ির পিছন দিকটায় গেল। ওদের বাড়ির লাগোয়া জমি পেরিয়ে যে ভাঙা বাড়িটা, তার দরজায় গিয়ে আঙুল দিয়ে টোকা মারল কয়েকবার, বেশ কয়েকবার। আর তারপরেই দরজাটা খুলে গেল। সামনে এক বৃদ্ধ। একে একে ওদের সবার মুখের দিকে দেখলেন কিছুক্ষণ ধরে, তারপর লহমার দিকে দৃষ্টি স্থির করে বললেন, সবাইকে নিয়ে চলেই এলে? লহমা বলল, না আসলে কি হয় দাদু, তোমার কাছ থেকে সবাই উপহার নেবে কিন্তু তোমায় প্রণাম করবে না, থ্যাংক ইউ বলবে না, সে কি করে হয়? বৃদ্ধ বললেন, এই বুড়ো বয়সে এই রকম একটা উপহার পাওনা ছিল আমার কি কখনো মনে হয়েছিল? বাকি জীবনটা তো ভেবেছিলাম একাই কাটাতে হবে। যেদিন থেকে আমার ছেলেরা আমার সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করলো, আমি তো কষ্টেই মরে গেছিলাম। জীবনের বেশি সময়টা তো আমি পয়সা রোজগারের জন্য আরবেই থেকেছি। ফিরে আসার পরে দেখলাম ছেলেরা নিজেদের মতন করে বিদেশে সেটেলড হয়ে গেছে। সেই পরিবেশে আমি থাকতে পারিনি। আমার এত রোজগার করা টাকা তারা চায় না, তাদেরও যে রয়েছে অনেক। তাই এই বাড়িটায় আমি একাই থাকি। আর এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলোর কাণ্ড দেখি। ওরা যখন ওই বাড়ির পিছন দিকের অংশটায় খেলতে আসতো, আমি সব সময় ওই দিকে তাকিয়ে থাকতাম। তারপর যখন দেখলাম ওরা প্লেন বানিয়ে ওড়াচ্ছে, আমি সেই প্লেনগুলো নিয়ে দেখতে গেছিলাম। আর সেটা খুলে দেখি ওইতে ওদের ইচ্ছে লেখা। আমি ওই চিঠিগুলো পড়ে ওদের ইচ্ছে পূরণ করি। ওদের হাসি মুখ দেখে, ওদের আনন্দ দেখে আমার তো আনন্দ হয়। কিন্তু আজকে যে এভাবে তোমরা সবাই আমার সাথে দেখা করতে চলে আসবে, সেটা আমি ভাবতে পারিনি। আজ আমার খুব ভালো লাগছে। তোমরা সময় পেলে মাঝে মাঝে আসবে কিন্তু। দাঁড়াও, আমি তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আসি। বৃদ্ধ চলে যেতেই তৃণা অমনি জিজ্ঞেস করল, এই লহমা, এই সব কি? তুই কি করে জানলি? লহমা উত্তর দিল, সেই দিনকে তুই যখন ইচ্ছে চিঠি লিখে উড়িয়ে দিলি, আমি তখন একতলার ঘরে লুকিয়ে অপেক্ষা করছিলাম বেশ অনেকক্ষণ। সন্ধে হবার পরে দেখলাম এই বাড়ির এক বাগান দিয়ে এই বৃদ্ধ দাদু চুপি চুপি গিয়ে প্লেনটা তুলে নিলেন। অমনি আমিও পাঁচিল পেরিয়ে দাদুর সামনে গিয়ে হাজির। আমাকে দেখে প্রথমে উনি কিছুই বলছিলেন না, বেশ অনেকক্ষণ। তারপরে আমাকে নিয়ে গিয়ে ঘরে বসালেন, সব বললেন। ওনার আপনজন কেউ তো এখানে নেই, রান্না করে দিয়ে যায় একটা লোক আছে বলল। পাড়ার অন্য কারোর সাথে তেমন কথাও বলেন না। অনেক বছর তো ছিলেন না এখানে, তাই সবাই ওনাকে চেনেও না। উনি তো ছেলেদের কাছে গিয়ে নাতি নাতনিদের সঙ্গে বাকি জীবনটা কাটাবেন ভেবেছিলেন। হ্যাঁ, সেটা যখন হলো না, তখন আমরাই না হয় মাঝে মাঝে আসবো দাদুর কাছে। আর তোর ভাই বোনেরা তো প্রায়ই আসতে পারবে, দাদুরও ভালো লাগবে। কিছুক্ষণের মধ্যেই বৃদ্ধ প্লেটে ভর্তি করে কাজু, কিশমিশ, আখরোট, খেজুর, পেস্তা অনেক কিছু নিয়ে এলেন। বাচ্চারা সবাই খুশি হয়ে খেতে লাগলো।
আর ভদ্রলোক বিভোর হয়ে তাকিয়ে রইলেন ওদের দিকে। আজকের গল্প এখানেই শেষ হলো। আবার নতুন গল্প নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। তোমরা সবাই ভীষণ ভালো থেকো। দেখা হবে পরের পর্বে। নমস্কার।